আচ্ছা, আমরা নেক্সট যেটা আজকে স্টার্ট করব, দ্যাট ইজ আমরা ওয়ার্ক পড়ে নিয়েছি, এই চ্যাপ্টারের করেসপন্ডিং পাওয়ার পড়ে নিয়েছি আগের দিন। নাও উই উইল স্টার্ট উইথ এনার্জি। ঠিক আছে, আগের দিন ওয়ার্ক সংক্রান্ত জিনিসপত্র এবং পাওয়ার সংক্রান্ত যা যা পড়ার আমাদের সব পড়া হয়ে গেছে। হোয়াট ইজ ওয়ার্ক, ওয়ার্ককে আমরা কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, ওয়ার্কের ইউনিটস কি, ডাইমেনশনস কি, তাদের করেসপন্ডিং রিলেশনস কি, আম, তারপরে পাওয়ারের ডেফিনেশন, তার করেসপন্ডিং ইউনিট ডাইমেনশন, তাদের ব্যবহারিক যে ইউনিটগুলো সেইগুলো, তাদের ভেতরে কনভার্সন, এই সমস্তগুলো আমরা অলরেডি উই হ্যাড অল স্টাডিড। আমরা আজকে তাহলে উই উইল স্টার্ট ফ্রম এনার্জি। তো ওয়ার্ক আর পাওয়ার থেকে আশা করি তোমাদের যা যা ডাউটস ছিল ক্লিয়ার করতে পেরেছি, বা তোমরা মোটামুটি তোমাদের ক্লিয়ার আপ Yes, হয়েছে ব্যাপারটা। তো এবার আমরা স্টার্ট করব আমাদের পড়ানো ফ্রম দিস স্লাইড, দ্যাট ইজ এনার্জি। ওকে, আচ্ছা, এনার্জির বাংলা কি? হোয়াট ইজ দ্য বেঙ্গলি অফ এনার্জি? শক্তি। কার্য পড়েছি, ক্ষমতা পড়েছি, এবার আমরা পড়বো শক্তি। আচ্ছা, এনার্জি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? এমনি প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ডে ধরো আমরা বললাম যে ওর না কাজ করার প্রচুর এনার্জি আছে। তো সেই এনার্জিটা বলতে আমরা কি বুঝি? যে ক্ষমতা। ক্ষমতা তো আবার পাওয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা। কাজ করার ক্ষমতা। মানে আহ, এই এনার্জি হচ্ছে এমন একটা জিনিস যেটা নাকি তার ভেতরে বেশি করে থাকলে হি ক্যান ডু মোর ওয়ার্ক, যদি তার ভেতরে কম থাকে হি ক্যান ডু লেস ওয়ার্ক। এইরকমই একটা আইডিয়া থেকে আমরা বলি তো যে তার এনার্জি বেশি আছে বা এনার্জি কম আছে। ইয়েস ম্যাম। ওকে, তো এনার্জির ডেফিনেশনটাও কিন্তু অনেকটা সেই রকম। The energy of a body is defined as its capacity for doing work. ও কতটা কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার এনার্জির পরিমাপক। বোঝা গেল কি বলতে চাইলাম? আমরা প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ডে এনার্জি বলতে যা বুঝি, এনার্জির ডেফিনেশনটাও কিন্তু ঠিক তাই। একজনের কাজ করার কতটা ক্যাপাসিটি সেইটাই ডিফাইন করে তার কতটা এনার্জি। সো ফ্রম দ্য ডেফিনেশন আমরা এটা বলতে পারি যে এনার্জি ইজ এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। তাহলে কার ভেতরে কতটা কাজ করার ক্যাপাসিটি লুকিয়ে আছে, দ্যাট শুড বি দ্য মেজারমেন্ট অফ এনার্জি, অন্যভাবে বলতে গেলে। ইয়েস। ওকে, সো উই ক্যান সে দ্যাট এনার্জি ক্যান বি মেজার্ড বাই দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। তার মানে আমরা এনার্জিটাকে কার্য দিয়ে পরিমাপ করতে পারি। বোঝা গেল? উই ক্যান Yes, ma'am. মেজার এনার্জি, মানে এবার আমার ভেতর কতটা এনার্জি আছে, আমি কতটা কাজ করতে পারবো, সেটা কিভাবে প্রকাশ পাবে? যখন আমি কাজটা করব তখন তো বোঝা যাবে না যে সে এতটা কাজ করছে, তার এতটা কাজ করার ক্ষমতা সে রাখে। তো তাহলে কাজটা করছে কতটা, যে যত বেশি কাজ করছে তার এনার্জি তত বেশি, এইভাবে আমরা তাহলে ডিফাইন করতে পারছি। তাহলে একজনের ভেতরে কতটা এনার্জি আছে সেইটা যেটা দিয়ে প্রকাশ পাচ্ছে, দ্যাট ইজ ইটস অ্যামাউন্ট অফ ডুইং ওয়ার্ক, that should be the amount of energy stored within him. That's why we measure energy with the help of work done. Clear? আমরা এনার্জি ওয়ার্ক ডান দিয়ে মেজার Yes. করি, এটা আমরা ছোটবেলায় পড়েছি। এখন ক্লিয়ার হলো কেন আমরা এনার্জিটাকে ওয়ার্ক ডান দিয়ে মেজার করতাম। ওকে, for this reason its unit and dimension is also same as that of work done. কে কতটা কাজ করছে সেটা যদি তার এনার্জির পরিমাপক হয়, তাহলে অবভিয়াসলি সেই কার্যের যে ইউনিট এবং ডাইমেনশন, দ্যাট ইজ ওয়ার্ক ডানের যে ইউনিট এবং ডাইমেনশন, সেইটা দিয়েই তাহলে আমরা এনার্জিকেও মাপতে পারবো। বোঝা গেল? সো এনার্জি ইজ Yes. নাথিং বাট হাউ মাচ ক্যাপাসিটি আই বিহোল্ড, and work done is because of that capacity how much work I am doing. আমার ভেতরে কতটা জিনিস আছে সেটা হচ্ছে এনার্জি, এবং সেই ভেতরের জিনিসের জন্য আমি কতটা কাজ করে দেখাতে পারছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান। ওকে,
তাহলে যেহেতু আমরা বললাম যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন অফ ওয়ার্ক ডান অ্যান্ড এনার্জি শুড বি সেম অ্যাজ এনার্জি ইজ দ্য মেজারমেন্ট অফ ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি, তাহলে আমরা এনার্জি ডাইমেনশনটা কি পাবো? ওয়ার্ক ডানের ডাইমেনশন। Yes, sir. And we know that what is the dimension of work done? M L square T to the power minus 2. কি করে পেয়েছি? আগের দিন যেদিন ওয়ার্ক ডানের ডাইমেনশন ডিসকাস করেছি সেই দিনই বলেছি, আরেকবার বলে দিচ্ছি। ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্সের ডাইমেনশন আমরা জানি ml T to the power minus 2 multiplied by displacement, that is L, we get ml square T to the power minus 2. যারা এটা বুঝেছো ভালো কথা, যাদের মুখস্থ আছে আরো ভালো কথা। যারা এটা বোঝোনি, ওয়ার্ক ডান এর করেসপন্ডিং যে আমি পিপিটিটা পাঠিয়েছিলাম সেটার ডাইমেনশন কিভাবে বার করা আছে। ওয়ার্ক ডান এর ডাইমেনশন আমরা আগেও বহুবার ইউজ করেছি, বহুবার বার করেছি, তো সেইগুলো একটু দেখে নিও, বুঝে যাবে। তাহলে ডাইমেনশন অফ ওয়ার্ক ডান, ডাইমেনশন অফ এনার্জি দাঁড়িয়ে গেল দ্যাট অফ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক ডান, দ্যাট ইজ ml square T to the power minus 2. চলে এসো ইউনিটে। আমরা জানি ইউনিট মানে একটা সিজিএস পার্ট থাকবে, একটা এসআই পার্ট থাকবে। ওয়ার্ক ডানের এসআই থাকে হচ্ছে জুল, সিজিএস থাকে হচ্ছে আর্গ। জুল আর্গের রিলেশন কি, কনভার্সন কি, কিভাবে কনভার্ট করে, এগুলো আমরা আগে সব শিখেছি, রাইট? সো আই এম নট গোয়িং থ্রু Yes. অন দ্যাট ডিটেল। তো তাহলে আমরা শুধু জেনে রাখবো যে এনার্জির করেসপন্ডিং ইউনিটস গুলোও কিন্তু জুল এবং আর্গ। In SI system, the unit is joule. In CGS system, the unit is arc. এবারে এসো প্র্যাকটিক্যাল ইউনিটস। প্র্যাকটিক্যাল ইউনিটস মানে দোজ ইউনিটস যেগুলো নাকি আমরা মানে ইন প্র্যাকটিক্যাল ফিল্ড উই ইউজ দোজ ইউনিটস। জুল আর্ক তো অবশ্যই ইউজ করি, এর সাথে আরো কিছু ইউজ আমরা করি, আরো কিছু ইউনিটস আমরা ইউজ করি। যেরকম আমরা পাওয়ারের ক্ষেত্রে দেখেছিলাম হর্স পাওয়ার ওয়াজ আ প্র্যাকটিক্যাল ইউনিট, লাইক Yes. দ্যাট। তো এইরকম আমরা দেখবো যে এইগুলো তো বেসিক ইউনিটস, দ্যাট ইজ জুল অ্যান্ড আর্ক। এটা ছাড়া আর কি কি ইউনিট আমরা এনার্জি করেসপন্ডিং ইউজ করি। ফার্স্ট ওয়ান দেখো আছে ইলেকট্রন ভোল্ট। এগুলো কি জিনিস অত ডিটেলিং এক্ষুনি লাগছে না, জাস্ট রিমেম্বার দ্য টার্মস। ইলেকট্রন ভোল্ট, যেটাকে আমরা শর্টে লিখি ইভি। দেখতে পাচ্ছ ইটা কিন্তু ছোট হাতের, ওয়ারাস ভিটা বড় হাতের। ইটা ছোট হাতের, ভিটা বড় হাতের, এইভাবেই কিন্তু ইলেকট্রন ভোল্ট লিখতে হয়। তুমি ই বড় হাতের, ভি বড় হাতের বা ই ছোট হাতের, ভি ছোট হাতের দুটো একসাথে লিখলে কিন্তু ইলেকট্রন ভোল্ট দাঁড়াবে না। ওকে, তো ইলেকট্রন ভোল্ট ইজ ওয়ান ইউনিট। আমি একটু ছোট করে বলে দিচ্ছি যে ইলেকট্রন ভোল্টটা কি জিনিস না, এক ভোল্ট বিভব প্রভেদ বা এক ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স এর মধ্যে দিয়ে আমরা একটা ইলেকট্রনকে, একটা ইলেকট্রনিক্স চার্জকে যদি ফ্লো করাই, then the amount of work doing by that electron should be electron volt. যাদের এটা জানার ইচ্ছা তারা ব্যাপারটা নিয়ে ভাবো। এটা তোমাদের ম্যান্ডেটরি না, জাস্ট আমি একটু ওপর বলে দিলাম। if anybody is interested, he or she can catch it. ওকে, সো এরপর আমরা বলি আরেকটা ব্যবহারিক ইউনিট। প্র্যাকটিক্যাল ইউনিটস মানে যার বাংলা হচ্ছে ব্যবহারিক ইউনিট, ঠিক আছে, ব্যবহারিক একক। আচ্ছা, নেক্সট কামস কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার আমি আগের দিন তোমাদের ক্লাসে ডিসকাস করেছি, কিলো, মেগা, গিগা এই জিনিসগুলো। তো কিলো মানে 10 টু দি পাওয়ার কত? কিলো মিন্স You got three, ma'am. 10 টু দি পাওয়ার 3, ভেরি গুড। তো কিলোওয়াট আওয়ার, আমরা ওয়াট আওয়ারটা একটু বাদেই পড়বো। হোয়াট ইজ ওয়াট? আচ্ছা, ওয়াট কথাটা আমরা শুনেছি না, ওয়াট ব্যাপারটা আমরা জানি তো। Yes, ma'am. Power. কিসের ইউনিট? ওয়াট SI unit ভেরি গুড। power. তো তাহলে দেখো SI. কিলোওয়াট voice আওয়ার টা- এই ব্যাপারটা কিন্তু আমরা তাহলে দ্যাট ইজ, হ্যাঁ, দ্যাট ইজ সামহাউ রিলেটেড উইথ পাওয়ার, মানে পাওয়ারের রেসপেক্টে আমরা এনার্জি ডেফিনিশন দিচ্ছি, এনার্জির ইউনিটস দিচ্ছি। ওকে, আমরা যেমন এর আগের ক্লাসে দেখেছিলাম যে আমরা ওয়ার্ক ডান দিয়ে পাওয়ারকে ডিফাইন করতে পারি।
সিমিলারলি উল্টো ভাবে আমরা পাওয়ার দিয়ে ওয়ার্ক জানি, and if we can define Yes. work done in terms of power, so that we can also define energy in terms of power. তো এই পাওয়ারের রেসপেক্টে আমরা এনার্জির করেসপন্ডিং যে ইউনিটটা পাই সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। মানে এটা ধরো এরকম একখানা আইডিয়া যে কোনো একটা যন্ত্র, ধরো মেশিন একটা চলছে, and that machine has some power of some watt or some kilowatt. তো সেই মেশিন না, আপনার 1 ভয়েস ঘন্টা আসছে না। ধরে চললে Hello, ma'am. কতটা এনার্জি ক্ষয় করে? আপনার ভয়েসটা কেটে গেল। That is a kind of definition you may say. এটাও আমি বারবার বলছি যে যারা ইন্টারেস্টেড অনলি দে ক্যান ক্যাচ ইট, ম্যাম কিছু শুনতে পেলাম না ম্যাম। আদারওয়াইজ লিভ ইট জাস্ট। তো এখানেও আমরা কিলোওয়াট আওয়ারের যে শর্ট ফর্মটা লিখেছি। হ্যাঁ, কি হলো? ম্যাম আপনার ভয়েসটা খুব কেটে কেটে আসছে। হ্যালো, হ্যাঁ ম্যাম, Yes, ma'am. আপনার ভয়েস কেটে কেটে আসছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না ম্যাম। ম্যাম আপনি কি ওই কিলোওয়াটের ডেফিনেশনটা মনে হয় বললেন, একদমই শোনাই গেল না। কেউ কিছু বলছো? ম্যাম অ্যাকচুয়ালি আপনার ভয়েসটা আসছে না একদমই ভালোভাবে, খুব ব্রেক করছে। ম্যাম মনে হয় আমাদের কথা শুনতেই পাচ্ছে না। হ্যালো ম্যাম। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বোধহয়। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? শোনা যাচ্ছে এবার। এবার ক্লিয়ার তো? ওকে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে। আবার শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে ওকে, আচ্ছা। তো ইলেকট্রন ভোল্ট গেল, কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ারটা কি জিনিস, যেটা তোমরা বললে যে ওয়াট হচ্ছে পাওয়ারের করেসপন্ডিং ইউনিট। সো ইফ উই ক্যান ডিফাইন পাওয়ার ইন টার্মস অফ ওয়ার্ক ডান, দেন অন দ্য আদার হ্যান্ড উই ক্যান ডিফাইন ওয়ার্ক ডান ইন টার্মস অফ পাওয়ার। তাই তো? তাহলে ওয়ার্ক ডানকে যদি আমরা পাওয়ারের রেসপেক্টে লিখতে পারি, অবভিয়াসলি আমরা এনার্জিকেও পাওয়ারের রেসপেক্টে লিখতে পারবো। তাহলে আমরা এই কিলোওয়াট আওয়ার যে দ্যাট ইজ দ্য ইউনিট পেলাম, সেইটা অ্যাকচুয়ালি কামস ফ্রম দ্য এক্সপ্রেশন অফ পাওয়ার। পাওয়ারের রেসপেক্টে আমরা যখন এনার্জিকে
কিছু ভাবে লিখছি। and all of you know that kilowatt মানে ওয়াটকে আমরা 1000 দিয়ে গুণ করেছি, তাই তো? আগের দিনই এটা আমরা ডিসকাস Yes. করেছি যে কিলো, মেগা, গিগা এটসেট্রা মানে হচ্ছে 10⁻³ 6 9 এই সমস্তগুলো দিয়ে মাল্টিপ্লাই করা। সো কিলোওয়াট আওয়ার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা মেশিনের পাওয়ার যদি আমরা কিলোওয়াটে এক্সপ্রেস করি এবং সেই মেশিনটা যদি 1 ঘন্টা ধরে চালাই, তাহলে সেই মেশিনটা যতটা এনার্জি খরচা করবে। আমি আবার বলছি, যাদের এইটার ব্যাপারে খুব ইন্টারেস্ট তারাই একমাত্র এই ডেফিনেশন গুলো একটু ভালো করে ফলো করো, আদারওয়াইজ জাস্ট ইউ হ্যাভ টু নো দ্য শর্ট ফর্ম অফ দ্য এক্সপ্রেশনস। ওকে, তো তাহলে ইলেকট্রন ভোল্টটা বললাম, কিলোওয়াট আওয়ারের শর্ট ফর্ম হবে, কিলোর জন্য আমরা জানি সবসময় ছোট হাতের কে লেখা হয়, রাইট? বড় হাতের কে কিন্তু না, Yes, বড় sir. হাতের কে মানে কেলভিন। আচ্ছা, ওয়াট মানে আমরা সবসময় জানি বড় হাতের ডাব্লিউ লেখা হয় এবং আওয়ারের জন্য আমরা ছোট হাতে এইচ লিখবো। সো হোয়াট ইজ দ্য শর্ট ফর্ম অফ কিলোওয়াট আওয়ার? স্মল কে, ক্যাপিটাল ডাব্লিউ অ্যান্ড স্মল এইচ। আরেকটা খুব প্রচলিত, আমরা এটা মানে প্রচুর ইউজও করি, দ্যাট ইজ ক্যালোরি। ক্যালোরিটাকে আমরা ছোট ভাবে লিখি CAL। আমরা বলি না কত ক্যালোরি লুজ করলি, তার মানে Yes, sir. দ্যাট ইজ, কিংবা আমরা ধরো খুব এক্সস্টেড হয়ে গেছি, তখন আমরা বলি যে আমাদের ক্যালোরি বার্ন হয়েছে, উই হ্যাভ টু গেইন সাম ক্যালোরিজ, তার মানে আমাদের এনার্জি লুজ হয়েছে। সো ক্যালোরি ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য প্র্যাকটিক্যাল ইউনিট অফ এনার্জি। ওকে, এইবার আমরা ডিফারেন্ট ইউনিটস গুলোর মধ্যে আগেও যেরকম পড়েছিলাম ওয়ার্ক ডানের করেসপন্ডিং ডিফারেন্ট ইউনিটস গুলোর মধ্যে রিলেশন, পাওয়ারের করেসপন্ডিং ইউনিটস গুলোর মধ্যে রিলেশন, সেই রকম আমরা এনার্জির করেসপন্ডিং ইউনিটস গুলোর মধ্যে রিলেশন গুলো একটু দেখে নেব। জুল আর আর্গের রিলেশন আমরা আগেই করেছি অনেকবার, তাই তো? এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা যে 1 Yes, sir. জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। কি করে আসে না আসে সেগুলোও আমরা অনেকবার করেছি। একটু যাদের প্র্যাকটিস আছে ওয়েল এনাফ, যাদের প্র্যাকটিস নেই তারা একটু প্রিভিয়াস স্লাইড গুলো দেখে নিও। ওকে, নেক্সট আসছে 1 ইলেকট্রন ভোল্ট। এইটা কিভাবে আসছে 1 ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশন, এইটা তোমাদের অত ডিটেলে যাওয়ার দরকার নেই। ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড তো আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পিং করবে, আমি তোমাদেরকে ডিটেলটাও দিয়ে দেবো। এমনিতে তোমাদের অত জানতে হবে না কিভাবে 1 ইলেকট্রন ভোল্টকে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল বলে লেখা যায়, জাস্ট নো দ্য রিলেশন। ঠিক আছে, জাস্ট মুখস্থ রাখো যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তো এই ফর্মুলা নয়, এই রিলেশনটা দেখেই আমরা বুঝতে পারছি 10⁻⁻19, তার মানে 1 ইলেকট্রন ভোল্ট কিন্তু খুব ছোট্ট একটা অ্যামাউন্ট অফ এনার্জি, রাইট? তো এত Yes, ছোট sir. অ্যামাউন্ট অফ এনার্জি আমরা তাহলে কোথায় ইউজ করি? জেনারেলি যখন আমরা অ্যাটমিক লেভেলে এনার্জি আলোচনা করি, অ্যাটমিক, সাব অ্যাটমিক এরকম লেভেলে যখন এনার্জি নিয়ে আলোচনা করি, ধরো একটা প্রোটনের এনার্জি, একটা ইলেকট্রনের এনার্জি বা কোনো আয়নের এনার্জি, এইরকম লেভেলে যখন আমরা এনার্জি নিয়ে ডিসকাস করি, তখন we use this type of energy practically, that is ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? তখন যদি আমরা জুলে ইউজ করি তো জুলটা কিন্তু একটা মানে কি বলবো বিরাট সংখ্যা হয়ে যাবে, কারণ 1 ইলেকট্রন ভোল্ট যদি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল হয়, তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু কত বুঝতে পারছো? 1/1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রন ভোল্ট। মানে 1 জুল একটা বিশাল ইলেকট্রন ভোল্ট, কিন্তু বিশাল অ্যামাউন্ট অফ ইলেকট্রন ভোল্ট। তো কাজেই বুঝতে পারছো আমরা যেটা করি আর কি, মানে যখন কোনো ছোট জিনিস মেজার করতে হয়, যেমন একটা ছোট লেন্থ যদি আমরা মাপি, আমরা মিলিমিটারে মাপলে সুবিধা না কিলোমিটারে মাপলে সুবিধা? সিমিলারলি Millimeter. এইখানেও সেরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। আবার ধরো একটা বিশাল একটা ধরো কোনো তোমার আহ, একটা স্টারের থেকে আরেকটা স্টারের ডিস্টেন্স মাপছি, তখন কি কিলোমিটারে মাপবো না লাইট ইয়ারে মাপবো? তখন লাইট Light ইয়ার year. মাপাটা সুবিধা। তো এই ধরনের যে আমরা লেন্থের করেসপন্ডিং যে ইউনিটস গুলো জানি, যে হায়ার এর জন্য হায়ার ইউনিটস গুলো ইউজ করলে সুবিধা এবং লোয়ার এর জন্য লো ইউনিট গুলো ইউজ করা সুবিধা। কেন সুবিধা সেটাও আমরা ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারটা পড়ার সময় ডিসকাস করেছিলাম। সেই কারণেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন ভোল্ট এইটা যে প্র্যাকটিক্যাল ইউনিট, সেটাকে আমরা ওই যে প্রথমেই পড়েছিলাম জুল এবং আর্গ,
এই সব কিছুকে যদি জুল আর আরকে কনভার্ট করতে যাই তাহলে কিন্তু সেইগুলো আমাদের হ্যান্ডি হবে না। To make the situation easy, to make it use practically in a very easier way, আমাদের কিন্তু এই ইউনিটস গুলো সাহায্য নিতে হবে। তো দেখতে পাচ্ছ 1 ইলেকট্রন ভোল্ট একটা খুব ছোট্ট অ্যামাউন্ট অফ জুল। তার মানে ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি বড় ইউনিট না ছোট ইউনিট? অনেক ছোট ইউনিট। খুবই ছোট ইউনিট। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখবো কিলোওয়াট আওয়ার। এখানে আবার কিলোওয়াট আওয়ারের দিকে একটুখানি তাকাও। এখানে কিলোওয়াট আওয়ারের করসপন্ডিং ডেরিভেশনটা একটুখানি করে দেয়া হয়েছে। তোমাদের হাতে যদি পেন খাতা থাকে তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। 1 কিলোওয়াট আওয়ার, কিলো মানে বলেছিলাম 10 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে 1 কিলোওয়াট আওয়ার শুড বি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট আওয়ার। এটা ক্লিয়ার Yes, ma'am. সবার? এটা সবার ক্লিয়ার? 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট আওয়ার। ওকে, এইবারে দেখো ওয়াট আওয়ারটাকে আমি যদি ওয়াট সেকেন্ডে নিয়ে যাই তাহলে কি করব? আমি কি 3600 দিয়ে বলেছিলাম? মাল্টিপ্লাই। হ্যাঁ, আমি কি বলেছিলাম? ওয়াট আওয়ার মানে হচ্ছে একটা জিনিস সেটা 1 ঘন্টা ধরে কাজ করে কতটা এনার্জি ক্ষয় করেছে। তাহলে ওয়াট সেকেন্ড মানে আমাকে কি করতে হবে? এবারে এই যে ঘন্টাটা, এই ঘন্টাটাকে কমপ্লিটলি সেকেন্ডে নিয়ে যেতে হবে। এবার 1 ঘন্টা ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? এটা সবাই জানো, 3600। 3600 সেকেন্ড, তাই তো? 1 hour is equals to 60 minute is equals to 60 into 60 second, that is 3600 সেকেন্ড। এটা যারা জানো ওয়েল এনাফ, যারা জানো না তারা কিন্তু মুখস্থ রাখবে, কারণ এটা তোমাদের কেউ বলে দেবে না। দিস ইজ ভেরি ইজি এবং আমরা ধরেই নেবো যে 1 ঘন্টা ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড, এটা সবাই জানে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। তো তাহলে 1 ঘন্টাকে যখন 1 সেকেন্ডে নিয়ে যেতে হবে তখন উই হ্যাভ টু মাল্টিপ্লাই দ্য টার্ম উইথ 3600। আচ্ছা, এই ব্যাপারটা ক্লিয়ার হলো সবার? 10 টু দি পাওয়ার 3টা Yes, তো ma'am. ক্লিয়ার Clear. হয়েছে, তাকে 3600 দিয়ে কেন গুণ করলাম সবার ক্লিয়ার হয়েছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। তো এইবারে তাহলে আমরা পেয়ে গেলাম কিলোওয়াট আওয়ারটাকে ওয়াট সেকেন্ডে আমরা কনভার্ট করে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার ওয়াট ইন্টু সেকেন্ড কি হয় বলো তো? ওয়াট ইন্টু সেকেন্ড কে আমরা জুল বলে লিখতে পারি কি? Yes, ma'am. Yes, ma'am. কি করে লিখতে পারি? কি করে লিখতে পারি বলো? আমি এটার ওপরেই একটু হাইলাইটার দিয়ে লেখার চেষ্টা করছি। আচ্ছা, আমরা জানি ওয়াট ইজ ইকুয়ালস টু, আগের দিন পড়েছি কিন্তু পাওয়ারের এক্সপ্রেশন, ওয়াট ইজ ইকুয়ালস টু কি হয়? Joule was. জুল বাই সেকেন্ড হয়, তাই তো? ঠিক আছে, Yes, ma'am. তাহলে দেখো ওয়াট ইন্টু সেকেন্ড করলে আমরা জুল পাবো, এটা বোঝা যাচ্ছে? Yes, ma'am. ওয়াট ইজ ইকুয়ালস টু হ্যাঁ, যদি cross জুল বাই সেকেন্ড multiplication. হয় তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড ইজ ইকুয়ালস টু আমরা জুল পাচ্ছি। ওকে, এটা সবার ক্লিয়ার হয়েছে? তো আমি Yes, ma'am. জাস্ট ওই 10 টু দি পাওয়ার 3 ইন্টু 3600 ওয়াট সেকেন্ডটাকে জাস্ট জুলে লিখেছি, দেখো। দিয়ে আমি যদি 10 টু দি পাওয়ার গুলোকে এই মানে যে 00 গুলো আছে 36 এর পরে যে 00 আছে, তো এই এই 0 গুলোকে আমি যদি জাস্ট 10 টু দি পাওয়ারে রেজ করে দিই, দেখো we have got 3.6 into 10 to the power 6 joule. Clear to all of you? Yes, ma'am. Yes, ma'am. এটা সবার ক্লিয়ার হয়েছে? কারোর যদি এখনো ক্লিয়ার না হয় আমাকে বলো এক্ষুনি। ক্লিয়ার তো সবার? ওকে, আচ্ছা। তো তাহলে আমরা এখানে পেলাম কিলোওয়াট আওয়ারকে কিভাবে আমরা জুলে কনভার্ট করতে পারি। এই কনভার্সনটা কিন্তু একটু দেখে রাখবে, এই কারণে বলছি যে কিলোওয়াট আওয়ার ইন টার্মস অফ জুল আমরা মুখস্থ অবশ্যই রাখবো, বাট সামটাইমস তোমাদের কিন্তু কনভার্সনটা করতে দেয়, হয়তো 2 মার্কসের একটা বা 3 মার্কসের একটা কিছু দিয়ে দিল যে শো দ্যাট 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু দিস অ্যামাউন্ট অফ জুল, তখন কিন্তু তোমাদের এইভাবে করে দেখাতে হবে। পারবে? Ma'am. বলো।
বলছি এখানে যেরকম আছে এটা তো ওই ওটা তো পারা যাবে, কিন্তু ওই 10⁻³ ইন্টু যখন আওয়ারটাকে আমরা সেকেন্ডে আনছি 3600 হুম দিয়ে, তো ওটা কি সিন্স দিয়ে দেখাতে হবে যে সিন্স 1 hour ইজ ইকুয়াল টু 3600 সেকেন্ড, সো উই মাল্টিপ্লাইড বাই 30 এরকম করে কি লিখতে হবে, নাকি জাস্ট না, এমনি লিখতে হবে 3600 লিখে দিলে হবে? লিখলেই বুঝতে পারা যাবে। ওকে, ওকে ওকে ওই এক্সপ্লেনেশনটা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ভালো, না দিলেও চলবে। ওকে, ওকে ওকে। আচ্ছা। Okay. তো তাহলে আমরা এইখানে দেখো আরেকটা জিনিসও দেখলাম। ওই যে বললাম যে জিনিসগুলোকে শুধু জুল আর আর্গে কনভার্ট করলে কি ক্ষতি হতো, ক্ষতিটা এটা হতো, দেখো 1 কিলোওয়াট আওয়ার দেখেছো কত জুল, 10⁶, মানে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ারটা আমি যদি 1 কিলোওয়াট আওয়ারে কনভার্ট না করি, যদি জুলে কনভার্ট করতাম, তাহলে বুঝতে পারছো কি অবস্থা হতো। 1 জুল ইজ ইকুয়ালস টু অনেক ছোট্ট কিলোওয়াট আওয়ার হতো। ইয়েস ম্যাম। ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে ক্যালকুলেট করতে প্রবলেম হয়ে যেত। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ভোল্ট ইজ আ ভেরি স্মল ইউনিট, whereas কিলোওয়াট আওয়ার ইজ আ ভেরি বিগ ইউনিট। লার্জ ইউনিট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে, এই কারণে আমরা এই ব্যবহারিক ইউনিটস গুলো ইউজ করি যখন হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি খরচা হচ্ছে, বা আমাদের বাড়িতেই যখন যে এনার্জি গুলো খরচা হয় সেইগুলো কিন্তু আমরা জুলের থেকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করা আমাদের কাছে বেশি কমফোর্টেবল হয়ে যায়। ওকে, নেক্সট কাম টু ক্যালোরি। ক্যালোরিও একটা ব্যবহারিক ইউনিট, যেটা এক্ষুনি আমি বললাম যে এত ক্যালোরি বার্ন হয়েছে। জেনারেলি আমরা মানে এক্সারসাইজ এই সমস্ত ক্ষেত্রে বা খাবার ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করি, শুধু এই সমস্ত ক্ষেত্রে না, এরপরে আমরা যখন হিট এনার্জির করেসপন্ডিং জিনিসপত্র পড়বো, যে কতটা হিট এনার্জি এখান থেকে ওখানে গেল, এটসেট্রা এটসেট্রা। সো ওয়েন উই উইল স্টাডি দ্য চ্যাপ্টার হিট, সেখানেও কিন্তু আমরা এই ক্যালোরি জুলের কনভার্সনটা ভীষণভাবেই পাবো। Okay, so 1 calorie is equals to actually 4.18 joule. অনেক জায়গায় দেখবে 4.2 জুল লেখা থাকে। ঠিক আছে, 4.18টা একটু প্রিসাইজ, 4.2 জুলটাও আমরা রেগুলারলি ইউজ করি। বুঝতেই পারছো 4.18 আর 4.2 তে খুব একটা বেশি ডিফারেন্স নেই, জাস্ট অ্যাপ্রক্স করেছে। ওকে, আচ্ছা, নেক্সট ইয়েস ম্যাম। কামস টু মাস এনার্জি ইকুইভ্যালেন্স। মাস আর এনার্জি এই দুটোর ইকুইভ্যালেন্সটা, দ্যাট ইজ আমরা যেটাকে নাকি আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটির সাথে রিলেট করি সেই জিনিসটা। ওকে, মানে একটা অ্যামাউন্ট অফ মাস, সেটাকে যদি এনার্জিতে কনভার্ট করা হয়, তো সেটা কতটা অ্যামাউন্ট অফ এনার্জি আমাদেরকে সাপ্লাই করবে, দ্যাট ইজ দ্য মাস এনার্জি কনভার্সন অর মাস এনার্জি ইকুইভ্যালেন্স। ওকে, তো আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি শোজ দ্যাট মেটেরিয়াল পার্টিকল ইটসেলফ ইজ আ ফর্ম অফ এনার্জি। মেটেরিয়াল পার্টিকল বলতে এখানে বোঝাচ্ছে মেটেরিয়াল পার্টিকলের মাস। যে কোনো একটা মাসওয়ালা জিনিসকে আমরা তার করেসপন্ডিং এনার্জিতে কনভার্ট করতে পারি। সেটা কি ফর্মুলা ওয়াইজ করি বা কতটা এনার্জিতে কনভার্টেড হয়, E is দ্যাট equal to ইজ mc দ্য square. দ্যাট ইজ দ্য এসেন্স অফ মাস এনার্জি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমরা একটা বস্তু নিয়েছি যার মাস হচ্ছে m। ঠিক আছে, তাহলে তার করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট এনার্জিটা কি হবে, E is equals to mc স্কোয়ার। আমরা জানি E is equals to mc স্কোয়ার একটা রিলেশন আছে, সেটা আইনস্টাইন বলেছিল, আইনস্টাইনের রিলেশন সবই জানি, কিন্তু এই রিলেশনটার এসেন্সটা কি, রিলেশনটা কি বলছে, এই রিলেশনটার নাম হচ্ছে মাস এনার্জি রিলেশন। এবং এই রিলেশনটার বক্তব্যটা হচ্ছে যে যদি একটা m অ্যামাউন্ট অফ মাস থাকে, যেটা নাকি which corresponds to the velocity c। c মানে বুঝতে পারছো কি ভেলোসিটি, c is the Yes velocity ma'am. of light Right. in vacuum, শূন্য মাধ্যমে আলোর যে গতিবেগ। এই যে c এর ভ্যালুটা, এইটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এটাও কিন্তু স্মল g এর মতো একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। যদি বলে দেয় কোনো প্রবলেম করতে গেলে ভালো কথা, কিন্তু জেনারেলি কিন্তু বলে দেবে না, কারণ এটাও তোমাদের জি এর ভ্যালুটা যেমন একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, সবাই জানে যে তোমরা এটা জানো, সেরকম সি এর ভ্যালুটাও কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু, সবাই ধরে নেবে যে তোমরা এটা জানো। তো ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। খুব সোজা,
c is equals to 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তোমরা যে কোনো একটা ইউনিটে মনে রাখবে, হয় মিটার পার সেকেন্ডে মনে রাখবে নাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে মনে রাখবে। মিটার পার সেকেন্ডে মনে রাখলে 10 to the power 8, সেন্টিমিটার পার সেকেন্ড হলে 10 to the power কত হবে? এনি আইডিয়া? 10 to the power 10 হবে। 10 to the power 10, ভেরি গুড। 3 into 10 to the power 10 যদি থাকে সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর 3 into 10 to the power 8 যদি থাকে দ্যাট ইজ ইন মিটার পার সেকেন্ড। জেনারেলি মিটার পার সেকেন্ডটাই লোকে মুখস্থ রাখে, ঠিক আছে? তো তাহলে এই c এর ভ্যালুটা, দ্যাট ইজ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, উই শুড রিমেম্বার ইট। তো তাহলে একটা মাস, যে কোনো মাস হলেই হবে না, তার করেসপন্ডিং যে ভেলোসিটিটা সেইটা যদি c এর মানে সেটা যদি প্রায় ধরো আলোর গতিবেগ নিয়ে চলে, তাহলে তার করেসপন্ডিং যে কনভার্সনটা, দ্যাট ইজ মাস এনার্জি ইকুইভ্যালেন্স, মানে সেই মাসটাকে আমরা যদি এনার্জিতে কনভার্ট করতে পারি, দেন দ্যাট এনার্জি শুড বি E is equals to mc square. ওকে, বোঝা গেল কি বললাম? এই E is equals to mc square, এই ছোট্ট ইকুয়েশনটার এসেন্সটা হচ্ছে তাই। একটা m মাসের বস্তু, তাকে যদি আমি কমপ্লিটলি এনার্জিতে কনভার্ট করতে পারি, then that mass will give me the amount of energy E is equals to mc square. তাহলে এখানে বুঝতে পারছো m এর ভ্যালু যত বেশি হবে, c square is a constant, কারণ c এর ভ্যালু কনস্ট্যান্ট, কাজে c square ও কনস্ট্যান্ট। m এর ভ্যালু যত বেশি হবে, মানে যত বেশি মাসকে আমরা ইনভলভ করতে পারবো এনার্জি কনভার্সনে, তত আমরা বেশি অ্যামাউন্ট অফ এনার্জি পাবো। বোঝা গেল? ম্যাম আমি না কিছু এতক্ষণ না কিছু শুনতে পেলাম না, লাস্ট 1 মিনিট মানে হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেছিল, জানি না সবার হয়েছে কিনা। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। একটা m মাসের কোনো বস্তুকে যদি কমপ্লিটলি আমরা এনার্জিতে কনভার্ট করতে চাই, then that mass will give me the amount of energy in c square. That is the mass energy equivalent theorem. এবার সেই মাসের কি প্রপার্টি থাকে বা সেই বস্তুটা মানে কি প্রপার্টি হোল্ড করলে তবেই ইজ ইকুয়ালস টু এমসি স্কয়ার থাকবে, এটা দ্যাট ইজ দ্য ডিটেইলিং, আমি সেখানে যাচ্ছি না। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সো মাস ইজ অলসো, মাস ক্যান বি অলসো ট্রিটেড অ্যাজ এনার্জি। কি করলে না, শুধু তাকে সি স্কয়ার দিয়ে গুণ করলে। একটা মাসকেও এনার্জিতে কনভার্ট করা যায় যদি তাকে আমি লাইটের ভেলোসিটি দিয়ে, লাইটের ভেলোসিটি স্কয়ার দিয়ে গুণ করি। And we all know that the velocity of light in vacuum is a constant, 3 into 10 to the power 8, তাহলে c square ও constant। তাহলে আমরা যেটা বলছিলাম যে যত আমরা বেশি মাস নেব তত কিন্তু আমরা করেসপন্ডিং বেশি এনার্জি পাবো। ওকে, Yes, ma'am. তো এই গেল মাস এনার্জি ইকুইভ্যালেন্স। এইবারে আমরা দেখো মাসটা যদি নি 1 AMU, AMU কি জিনিস কেউ বলতে পারবে? Atomic mass What is the unit. full form? Atomic mass Exactly, unit. atomic mass unit. Atomic mass unit. এই অ্যাটমিক মাস ইউনিটটা ঠিক কতটা ছোট সেইটা বলার জন্য আমরা অ্যাটমিক মাস ইউনিটটাকে কেজিতে কনভার্ট করেছি। ওকে, দেখো 1 অ্যাটমিক মাস ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। বুঝতে পারছো কত ছোট্ট মাস? ম্যাম যদি Yes, গ্রামে ma'am. কনভার্ট করতাম তাহলে -24 গ্রাম হতো, 10 to the power -24। গ্রামে কি, ও মানে যদি ব্যাপারটাকে গ্রামে কনভার্ট করতে, হ্যাঁ ম্যাম। হ্যাঁ তোমরাই বলো কত হতো? 1.67 10 to the power -24 তো হওয়ার কথা। -24 হতো, কারণ তাকে আমি 1000 দিয়ে গুণ করতাম। হ্যাঁ ম্যাম, তারপরেই তো 1000 কেজিতে দিয়ে এসে। গুণ করা মানে 10 to the power 3 দিয়ে গুণ, মানে 10 to the power 3 দিয়ে আরো গুণ করা, তার মানে আরো 3 কমে যেত। ইয়েস ম্যাম। Yes. ওকে, তো তোমরা যে কোনো একটা ইউনিটে মনে রাখবে, বাকি ইউনিট গুলো তোমরা নিজেরাই পেয়ে যাবে। ওই জন্যই যেটা আমি বললাম যে লাইটেরটা তোমরা মিটারে মনে রাখো, কারণ দুটো একসাথে মনে রাখতে গেলে না তখন এটা ওর ঘাড়ে চেপে যায়। সিজিএস বা এসআই যে কোনো একটা, জেনারেলি এসআইটাই যখন আমরা বেশি ইউজ সবগুলোই করি, এসআইতেই মনে রাখো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি প্রেফার করব যে যেগুলো একদম মানে সিজিএস এ মনে না রাখলেই নয় সেগুলো ছাড়া ম্যাক্সিমাম জিনিসপত্র তোমরা এসআইতেই মনে রাখো। তারপরে কনভার্সনটা তো তোমরা এক্সপার্ট হয়ে গেলে নিজেরাই করে নিতে পারবে। ওকে, তো তাহলে আমরা যদি এরকম অ্যাটমিক লেভেলের একটা
মাস নিই, যার ওজন বুঝতে পারছো কত ছোট, 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, তাহলে তার করেসপন্ডিং এনার্জিটা আমরা পাবো হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা তোমরা সবাই বাড়িতে করবে, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলায় বসাবে, E is equals to mc স্কোয়ার, m এর ভ্যালু দেওয়া আছে 1.67 ইন্টু 10⁻⁻27, c এর ভ্যালু দেওয়া আছে 3 ইন্টু 10⁸, তার স্কোয়ার করবে, দুটোকে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করে যে জিনিসটা পাবে সেটা অবভিয়াসলি তোমার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 তে আসবে, সেইটাকে কনভার্ট করবে তুমি ইলেকট্রন ভোল্টে। দেখো জুল আর ইলেকট্রন ভোল্টের রিলেশন দেওয়া আছে, কনভার্ট করবে। অ্যান্ড তোমরা করে আমাকে দেখাতে পারো বা নিজেরা চেক করে নিতে পারো, বা কোথাও আটকালে জিজ্ঞেস করতে পারো যে E is equals to 931 মেগা ইলেকট্রন ভোল্ট এটা আসছে কিনা। মেগা মানে জানো তো 10⁻, কত? 10⁻6, ঠিক আছে? তাহলে 931 ইন্টু 10⁻6 ইলেকট্রন ভোল্টে আসছে কিনা সেটা নিজেরা চেক করে দেখবে। এটা জাস্ট চেকিং বলছি, নিজেদের বাড়িতে করতে বলছি, জাস্ট নিজেদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো এই 931 মেগা ইলেকট্রন ভোল্ট করেসপন্ডস টু 1 AMU অফ মাস, এটা কিন্তু আমরা মুখস্থ রাখবো, কারণ এগুলো আমাদের যদি যখন অ্যাটমিক লেভেলে আমরা যখন কাজ করব তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। মাস এনার্জি ইকুইভ্যালেন্স 1 AMU যদি আমরা জানি 931 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে আমাদের যে মাসই দেবে আমরা সেইটাকে করেসপন্ডিং ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিতে পারবো। আর তারপরে যদি আমরা এই রিলেশন গুলো যেহেতু আমরা মনে রাখছি যে 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল, কিলোওয়াট আওয়ার মানে কত জুল, ক্যালোরি মানে কত জুল, এই জিনিসগুলো যেহেতু আমরা কনভার্সন গুলো মনে রাখছি, সেই কারণে আমাদের যে ইউনিটেই দিক না কেন আমরা তার করেসপন্ডিং জুলের ভ্যালুটা পেয়ে যাব। কেন জুলে আনতে চাইছি বারবার ব্যাপারটাকে? তার কারণ জুল ব্যাপারটা আমরা পারসিভ করতে পারি। জুল ইউনিটটা আমাদের খুব কমন, মানে আমরা খুব হ্যান্ডেল করতে পারি, ম্যাথমেটিক্যালি হ্যান্ডেল করতে পারি খুব ইজিলি। দ্যাটস ওয়াই যে কোনো এনার্জিকেই সেটা জুলে কতটা হবে সেটা আমরা বারবার দেখতে চাই। ওকে, তো এইটা কিন্তু আমার তোমাদের প্রতি একটু রিকোয়েস্ট রইলো যে এটা E is equals to যে 931 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে ফর 1 AMU অফ মাস, সেটা তোমরা একটু নিজে হাতে করে দেখো। ওকে, এইবার মাসটা যদি 1 কেজি হয়ে যায় তখন সিমিলারলি এখানে m এর জায়গায় 1 কেজি বসাবো, যেখানে m এর জায়গায় 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি বসিয়েছিলাম, জাস্ট সেখানে এই কেজিটার বদলে আমি 1 কেজি বসাবো। And following the same procedure, we will get 9 into 10⁻16 joule. এটা করে দেখালাম এই কারণে, ওই যে আমি বললাম যে যত মাস বেশি হবে তত অ্যামাউন্ট অফ এনার্জি বেশি হবে। তাহলে বুঝতে পারছো মাত্র 1 কেজি জিনিস থেকে আমরা কত জুল এনার্জি পেতে পারি? 9 into 10⁻16 জুল। এই আইডিয়াটা দেওয়ার জন্য যে আমরা কিন্তু মাত্র 1 কেজি জিনিস খরচ করব, দিয়ে আমরা এত জুল এনার্জি পাবো। এই কারণেই মাস এনার্জি ইকুইভ্যালেন্স ব্যাপারটা এত সাড়া ফেলেছিল, যে আমরা সামান্য মাস দিয়ে কত অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করতে পারি। ওকে, নেক্সট আমরা একটু পড়ে নেব কাইনেটিক এনার্জি। আমরা এবার এনার্জি স্পেসিফিকেশন গুলোতে যাব। এনার্জির হাইলাইটেড জিনিসগুলো হয়ে গেছে, এবার আমরা কিছু স্পেসিফিক এনার্জি স্টাডি করব। কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গতি শক্তি। কাইনেটিক এনার্জি, গতি শক্তি কাকে বলে? গতি শক্তি টার্মটা থেকেই তো বোঝা যায় যে কাকে বলে। কাইনেটিক এনার্জি টার্মটা থেকেও মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় যে কিরকম হতে পারে শক্তিটা। বলো দেখি, নিজেরা একটু বলার চেষ্টা করো। হোয়াট শুড বি দ্য ডেফিনেশন অফ কাইনেটিক এনার্জি? কাইনেটিক এনার্জি বা গতি শক্তি কাকে বলে? হ্যাঁ হ্যাঁ বলো। এনার্জি মানে একটা বডি যখন মুভ করছে সেই যে এনার্জিটা গেইন করছে সেটাকে বলে কাইনেটিক এনার্জি। এক্স্যাক্টলি, একটা পার্টিকেল যখন মোশনে আছে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক স্ট্যাটিক কাইনেটিক ব্যাপারটা তোমরা জানো। স্ট্যাটিক মানে বস্তুটা বসে আছে, কাইনেটিক মানে বস্তুটা মুভ করছে। বা আমরা যদি বাংলায় বলি গতি শক্তি, এই টার্মটা থেকেই তো বোঝা যাচ্ছে যে গতির জন্য যে শক্তি পাওয়া গেছে, দ্যাট ইজ গতি শক্তি।
ঠিক আছে? তো বস্তুর মুভমেন্টের জন্য তার ভেতরে যে এনার্জি ক্রিয়েটেড হয় দ্যাট ইজ নোন অ্যাজ কাইনেটিক এনার্জি। তাহলে বলতো কোনো বস্তুর ভেলোসিটি যদি 0 হয় তাহলে তার কাইনেটিক এনার্জি থাকবে না থাকবে না? থাকবে না। থাকবে না। ওকে, আচ্ছা, সেই বস্তুটার কি কোনো এনার্জি থাকবে না? না ম্যাম, পোটেনশিয়াল এনার্জি থাকবে। পোটেনশিয়াল Potential এনার্জি থাকবে energy না। থাকবে। Exactly, very good. They should have potential energy, but they won't have any kinetic energy. ঠিক আছে, তার মানে বস্তুটা চুপচাপ বসে আছে মানেই সে কোনো কাজ করছে না, তার কোনো এনার্জি নেই তা কিন্তু নয়, এটা মাথায় রেখো। সো কাইনেটিক এনার্জি আমরা তখনই বলবো যখন বস্তুটা is in motion, the body is in motion. The kinetic energy of a body is the energy possessed by the body by virtue of its motion. একটা মোশন থাকলেই তার করেসপন্ডিং যে এনার্জিটা থাকবে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি যদি থাকে তাহলে বস্তুটার পোটেনশিয়াল এনার্জি কি হাওয়া হয়ে যায়? হ্যালো, Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যদি কোনো বস্তুর কাইনেটিক এনার্জি শুধু থাকে তাহলে মানে কাইনেটিক এনার্জি শুধু থাকে না, আমি বলছি যে কোনো একটা বস্তু ধরো প্রথমে চুপচাপ বসছিল, তোমরা বললে যে দে শুড হ্যাভ সাম পটেনশিয়াল এনার্জি। এবারে বলো বস্তুটা চলতে শুরু করলো, তাহলে তার কাইনেটিক এনার্জিটা তো অবভিয়াসলি এলো, পোটেনশিয়াল এনার্জিটা কি চলে গেল? না ম্যাম, ওটাও থাকবে। না মানে না, টোটাল ওটা তো থাকবে, ওটা তো ওর মধ্যেই আছে, তো ওই অবজেক্টের মধ্যেই তো থাকবে। ভেরি গুড, আমি এই জিনিসটাই জানতে চাইছিলাম, এই কারণে যে এটা কিন্তু অনেকেরই একটা মিসকনসেপশন থাকে যে কাইনেটিক এনার্জি এলো মানে পোটেনশিয়াল এনার্জি গেল, তা কিন্তু নয়। পোটেনশিয়াল এনার্জি আলাদা জিনিস, বস্তুর এক্সিস্টেন্স আছে মানেই দে শুড হ্যাভ সাম পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি আলাদা জিনিস, কাইনেটিক এনার্জি হচ্ছে বস্তু যখন ইন মোশন দেন ইট হ্যাজ কাইনেটিক এনার্জি, ওয়েন ইট ইজ নট ইন মোশন ইট হ্যাজ নো কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা কোনো জিনিসের এনার্জি যখন ক্যালকুলেট করব সেটা যদি মোশনে থাকে তখন আমরা একটা অ্যাডিশনাল এনার্জি তার সাথে অ্যাড করে দেবো which is known as kinetic energy. কয়েকটা এক্সাম্পল দেখে নি। নাম্বার 1, bullet is fired from a gun and pierces to the target on account of kinetic energy of the bullet. একটা গান থেকে ফায়ার করা হলো, তো সেই বুলেটটা গিয়ে একটা টার্গেটে ভেতরে ছিদ্র করে ঢুকে যায়। ওই ছিদ্র করার শক্তিটাও কোথা থেকে পায়? আমি যদি জাস্ট বুলেটটাকে দেয়ালে ঠেকিয়ে রাখতাম তাহলে কি হতো ছিদ্রটা? না ম্যাম, ওই কাইনেটিক এনার্জিটা গেইন করতে পারতো না। কাইনেটিক এনার্জি, ও যে দৌড়ে আসছে এসে যে ধাক্কা মারছে এই কারণেই ও কিন্তু ওই এনার্জিটা ও পেতে পারছে। ফর এক্সাম্পল ধরো তোমরা একটা ধরো একটা বড় একটা কিছু ধরো আছে, তোমরা সরাতে পারছো না, জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে ঠেলে সরাতে পারছো না, তখন আমরা কি করি? বা ধরো দরজা, আমরা কি করি? দরজা ধরো আমরা ঠেলছি, খুলছে না, তখন আমরা কি করি? একটু পিছিয়ে এসে ঠেলা মারি না? ধাক্কা। হ্যাঁ, ধাক্কা মারি যেটাকে বলে। সেটার কারণটা কি? ওই যে আমরা পিছিয়ে এসে একটুখানি এগিয়ে গেলাম, বিকজ অফ দ্যাট ভেলোসিটি উই হ্যাভ গিভেন সাম কাইনেটিক এনার্জি, যেটা নাকি আমরা যে সামান্য ঠেলছিলাম সেই ঠেলাটার সাথে অ্যাডিশন হয়ে যাবে। ওকে, ইয়েস, একটু বেশি অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি গেইন হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে প্রথমে যখন ঠেলছিলাম তখন জাস্ট পুশ করছিলাম, দ্যাট ওয়াজ পুশ পুল এনার্জি, সেটার করেসপন্ডিং যা এনার্জি হবে, একটা ফোর্স দিচ্ছি, একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কিন্তু যখনই আমি মোশন, নিজেকে মোশনে দিলাম, তো সেই আমার মোশনের করেসপন্ডিং যে কাইনেটিক এনার্জিটা সেইটা তখন কনভার্ট হয়ে গেল কিসে? না, ওই যে আমি বস্তুটাকে ঠেললাম তার ওপরে অ্যাপ্লাইড ফোর্সে। ঠিক আছে, তো ওই এনার্জিটা আমার ভেতর মানে আমার মোশনের জন্য মানে আমি গেন করলাম বলেই তো বস্তুটার দরজাটার উপরে দিতে পারলাম। গেন Yes. করলাম কিসের জন্য? বিকজ অফ মাই মোশন। So that motion is the source of kinetic energy. আমার একটা এনার্জি ছিল দ্যাট ইজ আ পোটেনশিয়াল এনার্জি, সেটার সাথে আমি আরো যোগ করলাম একটা কাইনেটিক এনার্জি, যার ফলে নাকি আমি কাজটা করতে পারলাম। সেম ফর দ্য কেস অফ দ্য বুলেট। ও এমনি যদি দরজায় দেয়ালে গিয়ে টোকা মারতো তাহলে কিন্তু দেয়ালে ছিদ্র হতো না। ও একটা বিশাল ভেলোসিটি নিয়ে দৌড়ে আসছে বলেই কিন্তু সেই ভেলোসিটির করেসপন্ডিং যে এনার্জি, সেই এনার্জি দিয়ে ও ছিদ্র করতে পারছে। নাম্বার 2 আছে, দেখো উইন্ডমিলস ওয়ার্ক অন কাইনেটিক এনার্জি অফ এয়ার। উইন্ডমিল তোমরা সচক্ষে দেখে না থাকলেও ম্যাম মোটামুটি দেখেছি, আইডিয়া আছে। বকখালিতে দেখেছি। হ্যাঁ, যারা দেখোনি ভালো কথা, তারা এমনি ইউটিউবে তো আজকাল সারাক্ষণই দেখা যাচ্ছে, বা এমনি নর্মাল তোমরা ছবি টবিতে দেখে থাকতে পারো।
উইন্ডমিলের প্রপার্টিটা জানো, যেখানে খুব হাওয়া সেইখানে একটু কিছু মেকানিজম করে একটা এমন একটা তোমার হুইল টাইপের রেখে দেওয়া হয়, যেটা নাকি ওই হাওয়া মানে উইন্ডের গতি ডিরেকশনের ওপর নির্ভর করে সেটা ঘোরে, এবং ওই যে চাকাটা ঘোরে তার ফলে একটা এনার্জি তৈরি হয়। কি এনার্জি হবে? চাকা ঘুরছে, চাকা ইজ ইন মোশন, তার মানে কাইনেটিক কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তো ওই উইন্ড মিল সে তো হাওয়ার যে মানে হাওয়া যে বইছে সেই হাওয়া এসে কি করছে না চাকাটাকে ঘোরাচ্ছে, দ্যাট ইজ চাকাটাতে একটা মোশন দিচ্ছে, চাকাটার মধ্যে একটা এনার্জি তৈরি করছে, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি। এবং চাকাটা যে ঘুরছে অবভিয়াসলি আমরা জানি যে চাকা ঘোরা মানে একটা মোটরের একটা ব্যাপার চলে আসা। ঠিক আছে, একটা চাকা ঘোড়া থেকে অনেক কিছু তৈরি করা যায়, বিদ্যুৎ উৎপন্ন করা যায়, কোনো জিনিসকে চালনা করা যায়, অনেক কিছু করা যায়। দিয়ে তারপর ওই যে কাইনেটিক এনার্জিটা উইন্ডমিল গেইন করলো, সেইটা দিয়ে তারপরে আমরা আমাদের যে খাতে যা যা দরকার সেই রকম কাজগুলো আমরা করিয়ে নিলাম উইথ দ্য হেল্প অফ দ্যাট উইন্ডমিল। তো উইন্ডমিলের এনার্জিটা কোত্থেকে এলো? ও তো এমনি দাঁড়িয়েছিল, এমনি দাঁড়িয়ে থাকলে কোনো এই সমস্ত এনার্জি পেতো না, ও যে নড়লো তার জন্য ওর ভেতরে তৈরি হলো কাইনেটিক এনার্জি, মোশন কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? ওকে, ইয়েস। এরপরে আমরা দেখে নিই, এত তো কাইনেটিক এনার্জি পড়লাম, এবার এটা আমরা লিখবো কিভাবে। Let us consider m be the mass of the body which is initially at rest. প্রথমে ওটা স্থির অবস্থায় ছিল, তার উপরে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম, একটা m ভরের বস্তুর উপরে প্রথমে স্থির অবস্থায় ছিল, তার উপরে আমি একটা f ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে এই f ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে বস্তুটা ফোর্সের ডিরেকশনে চলতে শুরু করলো, and after certain time ও একটা ভেলোসিটি অ্যাকোয়ার করলো, সেই ভেলোসিটিটা আমি ধরে নিলাম v। এইবারে দেখো বস্তুটার প্রথমে কোনো ভেলোসিটি ছিল না, তারপরে সে একটা v ভেলোসিটি অ্যাকোয়ার করলো, তার মানে বস্তুটার মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হয়েছে। ইয়েস ম্যাম। ত্বরণ থাকলে তবেই তো সে বস্তুটার ভেলোসিটিটাকে বাড়াবে, প্রথমে 0 ছিল তারপরে Yes, বেড়ে yes. v হলো, তার মানে দেয়ার শুড বি অ্যান অ্যাক্সেলারেশন। তো আমি বস্তুটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তার ফলে বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে, আমরা ধরে নিয়েছি দ্যাট অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন ইজ a, আর সেই a অ্যাক্সিলারেশনের জন্য বস্তুটা v ভেলোসিটি অ্যাকোয়ার করে s ডিস্টেন্স মুভ করেছে। বোঝা গেল কি বললাম? আমি আরেকবার বলছি, একটা বস্তু রয়েছে m, সে চুপচাপ বসছিল, তার কোনো ভেলোসিটি ছিল না, তার উপর আমি একটা ফোর্স f অ্যাপ্লাই করলাম, তার ফলে বস্তুটা আফটার সার্টেন টাইম ও a অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করলো, এবং আফটার সার্টেন টাইম ও একটা ভেলোসিটি গেইন করলো, সেই ভেলোসিটিটা হচ্ছে v। এই পুরো সময়টা ধরে সে কতটা রাস্তা কভার করলো, কতটা ডিস্টেন্স কভার করলো, দ্যাট ইজ s। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ক্লিয়ার? Yes. তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস as। চেনা ফর্মুলা আমাদের, আমরা যখন Yes, ma'am. Principle of কি বলে dimension নিউটনস of লজ, motion. হ্যাঁ হ্যাঁ ওটার ওখানে পড়েছি, তারপর এমনি আমরা যখন নিউটনস লজ অফ মোশন পড়ি তখন যে তিনখানা মানে ফর্মুলা আমরা মুখস্থ রাখি, দিস ইজ ওয়ান অফ দেম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস as। ম্যাম এটা এই অভিজিৎ ফর্মুলাটা রানা স্যারও পড়িয়েছেন, মানে এই ফোর্থ চ্যাপ্টারটা তৈরি করেছিলেন। সেকেন্ড ল Exactly. না এটা বলে? না, Yes, second. সেকেন্ড ল আলাদা জিনিস, কিন্তু এইটা হচ্ছে তোমার মানে নিউটনস লজ অফ মোশনে যে তিনখানা ফর্মুলা আমরা পাই, সেই তিনটে ফর্মুলার একটা হচ্ছে এটা। নাম্বার 1 হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস ft, নাম্বার 2 হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টোয়াইস as, এন্ড নাম্বার 3 হচ্ছে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এটা তোমাদের অভিজিৎ স্যার পড়িয়েছেন নিশ্চয়ই, বা না পড়ালেও এরপরে হয়তো পড়াবেন। ঠিক আছে, তো ওই তিনটে যে ফর্মুলা আমরা পাই দ্যাট করেসপন্ডস টু নিউটনস লজ অফ মোশন। তো সেই তিনটে লয়ের একটা আমরা তিনটে ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা যেটা আমরা পাই দ্যাট ইজ দিস ওয়ান, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস as। এই ইকুয়েশনটা কি বলছে? ওই জিনিসটাই বলছে যেটা আমি এক্ষুনি বললাম, যে ভি ভেলোসিটি অ্যাকোয়ার করেছে, ভি ইজ দ্য ফাইনাল ভেলোসিটি,
বস্তুটা ইনিশিয়ালি ইউ ভেলোসিটি নিয়ে দৌড়চ্ছিল, আফটার সার্টেন টাইম ও এ অ্যাক্সেলারেশন নিয়ে চলার পরে ভি ভেলোসিটি লাভ করেছে, গেন করেছে, অ্যান্ড উইদিন দিস টাইম ও কতটা ডিস্টেন্স কভার করেছে, এস। এবার আমি এই ক্ষেত্রে ধরে নিয়েছি যে বস্তুটা প্রাথমিকভাবে স্থির ছিল, ইট হ্যাজ নো ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে আমি কি করবো, ইউ এর জায়গায় জিরো বসাবো তো। ইয়েস ম্যাম। ইনিশিয়ালি বস্তুটা যদি রেস্টে থাকে, দ্যাট ইজ ইট হ্যাজ নো ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ইট হ্যাজ নো ইউ, সো ইউ শুড বি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা করেসপন্ডিং ইকুয়েশনটা কি পেয়ে যাব, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as, রাইট? জাস্ট এই ইকুয়েশনটাতে ইউটাকে জিরো ইয়েস বসিয়ে ম্যাম। দাও, তাহলে পেয়ে যাবো ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as, and from this we get a is equals to কি পাবো, v square by 2s, ইয়েস ম্যাম। তাই তো? v square is equals to যদি 2as হয়, তাহলে a is equals to v square by 2s। ওকে, এইবারে আমরা নিউটনের সেকেন্ড ল, যেটা তোমরা এক্ষুনি বলছিলে, সেটা থেকে আমরা কি পাই, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। নিউটন সেকেন্ড ল বলছে এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ, মানে ফোর্সের যে করেসপন্ডিং যে ফর্মুলাটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য নিউটন সেকেন্ড ল, এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এ। এ স্ট্যান্ডস ফর অ্যাক্সিলারেশন। আমরা এই অ্যাক্সিলারেশনের জায়গায় এই এর এক্সপ্রেশনটা দেখো বসিয়ে দিলাম, এর জায়গায় ভি স্কোয়ার বাই 2s টা বসিয়ে দিলাম, তাহলে ফোর্স ইজ ইকুয়ালস টু কি দাঁড়িয়ে গেল, এম ভি স্কোয়ার বাই 2s। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এবার আমরা ওয়ার্ক ডান অন দা বডি কত পাবো? ওয়ার্ক ডান মানে আমরা জানি কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। ফোর্সের জায়গায় এম ভি স্কোয়ার বাই 2s বসিয়েছি, ডিসপ্লেসমেন্টের জায়গায় এস বসিয়েছি, দুটোকে মাল্টিপ্লাই করেছি, এস এস কেটে গেল, and we are left with half mv square। বোঝা গেল কিভাবে পেলাম w is equals to half mv square? ইয়েস ম্যাম। ক্লিয়ার হয়েছে সবার? কারোর যদি ডাউট থাকে এখনো বলো, এরপরে আমি এক্সপ্লেনেশনে যাব। এই কিভাবে আমরা শুরু করলাম আর ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার কিভাবে এসে পৌঁছলাম, এত অবধি কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে এখনই বলো। ম্যাম বলো। বলছি আরেকবার রিপিট করবেন? v square is equals to u square plus twice as, this is the formula we all know। এখানে v টা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u টা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, a টা হচ্ছে অ্যাক্সিলারেশন, s টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো আমরা ধরে নিয়েছি বস্তুটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল, তার মানে এর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। ইনিশিয়াল ভেলোসিটি 0 মানে আমি u এর জায়গায় 0 বসাবো, তাহলে আমি কি পেলাম, v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as। v স্কোয়ার ইজ ইকুয়ালস টু যদি 2as হয়, তাহলে a ইজ ইকুয়ালস টু কত হবে, এটাকে বাঁদিকে নিয়ে যাব আর বাকি জিনিসগুলোকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কি পাবো, a ইজ ইকুয়ালস টু v স্কোয়ার বাই 2s। ঠিক আছে, এইবার আমি নিউটনের সেকেন্ড ল অনুসারে ফোর্সের এক্সপ্রেশনটা লিখলাম, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাসটাকে এম রেখে দিলাম, অ্যাক্সিলারেশনের জায়গায় এই এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম, ভি স্কোয়ার বাই 2s। ফোর্স বার করলাম, এইবারে ওয়ার্ক ডান অন দা বডি বার করব। বস্তুটার উপর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই 2s, তাহলে তার উপর করা ওয়ার্ক ডান কত হবে, এফ ইন্টু এস। তাহলে এফ এর জন্য এই এক্সপ্রেশনটা বসালাম, এস এর জন্য এস বসালাম, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, এস এস কেটে গেল, and we are left with half mv square। ওকে ম্যাম। বলো, আর কারোর কোনো প্রবলেম আছে থাকলে এখনই বলো। এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি নেই তো? আচ্ছা, তাহলে ম্যাম দেখো, কোনটা, ম্যাম এতগুলোর মধ্যে মানে কোনটা এই হাফ এমভি স্কোয়ার, এইটাই কি মানে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন? আমি এখনো বলিনি সেটা, আমি যেটা বলছি যে ওয়ার্ক ও ডান আচ্ছা অন আচ্ছা। দা বডি হাফ mv স্কোয়ার, সেইটা বোঝা গেল তো?
ইয়েস ম্যাম। এত অব্দি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমি কনক্লুড করছি ব্যাপারটা। আচ্ছা, তো ওয়ার্ক ডান অন দা বডি আমরা পেলাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এইবার আমি কি বলেছিলাম যে কোনো বস্তুর কতটা এনার্জি আছে সেইটা আমরা কি করে পাবো, তার ওপর কতটা কাজ করা হয়েছে, এনার্জি পাবো হচ্ছে ওয়ার্ক ডান দিয়ে, বলেছিলাম তো। ইয়েস This ম্যাম। work done appears as the kinetic energy of the body. ও বস্তুটার উপর যতটা ওয়ার্ক ডান করা হলো সেই ওয়ার্ক ডানটা ওর ভেতরে কাইনেটিক এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকবে। তাহলে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা কি বলতে পারি, এই যে হাফ এম ভি স্কোয়ার সেইটা বস্তুর ওপর করা কার্য অ্যাজ ওয়েল অ্যাজ বস্তুর কাইনেটিক এনার্জি। বোঝা গেল? বুঝতে পেরেছি। আচ্ছা, এটা সবার ক্লিয়ার হলো? ইজ ইট Yes, ক্লিয়ার ma'am. টু এভরিবডি? Yes, ma'am. ওকে, তো এই এক্সপ্রেশনটা কিন্তু একটু নিজেরা হাতে কলমে একটু প্র্যাকটিস করে রাখবে, কারণ অনেক সময় তোমাদের এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জিটা কিন্তু ডিরাইভ করতে বলে। আমরা জানি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, ফর্মুলা মুখস্থ করে রাখি। যেমন ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন আমরা ফর্মুলা মুখস্থ রাখি, তেমনি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এইটা আমরা ফর্মুলা মুখস্থ রাখি। কিন্তু অনেক সময় তোমাদের এই ফর্মুলাটা কোত্থেকে এলো সেই ডেরিভেশনটা চাই, ছোট্ট ডেরিভেশন, বাট ইউ হ্যাভ টু ডু ইট। তো আমরা স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু বলবো, ঠিক আছে? বলো। বলছি ডেরিভেশনটা স্টার্ট করতে হলে তো আমায় ওই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2s ওইখান থেকে স্টার্ট করতে হবে। একদম, আমি যে এক্সপ্রেশন অফ তো কাইনেটিক ম্যাম এনার্জি তার বলে আগে তারপরে যা যা হ্যাঁ শুরু হ্যাঁ হ্যাঁ করেছি সব বলতে হবে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে লেটাস কনসিডার আপনি মানে ওই লেখাগুলোও পুরোপুরি একদম তো একদম লিখতে হবে লিখে। একদম, কারণ তুমি একটা জিনিস মনে রাখবে, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস তুমি লিখে দিলে এখানে ভিটা কে, ইউটা কে, এটা কে, এসটা কে, তোমাকে তো বলতে হবে, ঠিক আছে? আমি এটা গুছিয়ে লিখেছি যে একটা ইউ ভেলোসিটি ইনিশিয়ালি এট রেস্ট, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু জিরো, এইভাবে তুমি যদি নাও লেখো তোমাকে অ্যাটলিস্ট এইটা লিখতে হবে যে ভি স্কোয়ার আমরা আমরা এই ফর্মুলাটা থেকে শুরু করছি, দ্যাট ইজ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, যেখানে ভি ইজ ইকুয়ালস টু এটা, ইউ ইজ ইকুয়ালস টু এটা, এ ইজ ইকুয়ালস টু এটা, এস ইজ ইকুয়ালস টু এটা। ওকে, বোঝা গেছে? Yes, ma'am. ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। আমি জাস্ট আপনি এই বলা শুরু করেছিলেন, যদিটা শুরু করেছিলেন আমি ভুলে হচ্ছে লিভ হয়ে গেছিলাম, আমার একটু আরেকবার একটু বলুন। আচ্ছা আচ্ছা, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, তুমি এইভাবে আমি যেভাবে লিখেছি সেটাও লিখতে পারো, যদি মনে হয় এই লেখাটা একটু বেশি গোছানো, মানে একটু মনে রাখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তুমি তোমার মতো লিখবে। আমি ব্যাপারটা এক্সপ্লেন করে দিয়েছি, তুমি তোমার মতো লিখবে। তুমি লিখবে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, ভালো কথা। তারপরে ভি কে, ইউ কে, এ কে, এস কে, এদেরকে এক্সপ্লেন করে দিতে হবে। ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ ওকে হচ্ছে ম্যাম। ইনিশিয়াল ভেলোসিটি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এস হচ্ছে করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট। তারপরে তুমি বলতে শুরু করে যে উই হ্যাভ টেকেন দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি অ্যাজ দ্য পার্টিকেল ইজ অ্যাট রেস্ট ইনিশিয়ালি, দ্যাট ইজ ইউ ইজ ইকুয়ালস টু জিরো, দিয়ে তারপর পরপর বলতে থাকো। তোমাকে যে অ্যাকচুয়ালি আমি যে ভাষায় বলেছি সেই ভাষাতেই বলতে হবে তার কোনো মানে নেই, but you have to explain the terms V, U, A and S. বোঝা গেল? ইয়েস। আচ্ছা, এই ডেরিভেশনটা নিয়ে আর কারোর কোনো প্রবলেম, কারোর কোনো প্রশ্ন? নো ম্যাম। আচ্ছা, আর কেউ কিছু বলছে না, আমি ধরে নিচ্ছি যে তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। ওকে, সো আই এম লিভিং, ঠিক আছে? নেক্সট ডে আবার এরপর থেকে আমরা শুরু করবো। Okay.